বাংলাটা জঙ্গিদের বারান্দা আর এ রাজ্যের শিল্প জাল পাসপোর্ট, এই প্রশ্নটা উঠছে কেন? কারণ উত্তর 24 পরগনার দত্তপুকুরে গ্রেপ্তার আরো একজন। ধৃতের বাড়ি থেকে উদ্ধার বহু নথি। তদন্তকারীদের নজরে ধৃতের ওষুধের দোকান। ওই দোকানের আড়ালে বেআইনি কাজ চলতো কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী। দেখো, একের পর এক জঙ্গিকে পাকড়াও করে যখন নাশকতার ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে, তখনই উদ্বেগ বাড়াচ্ছে জাল নথির কারবার। রাজ্য জুড়ে জাল পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভুয়ো ভোটার কার্ডের রমরমা। এবার পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার মুক্তার আলম নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুরে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মুক্তার আলম বাংলাদেশ থেকে প্রচুর মানুষকে ভুয়ো পরিচয়পত্র বা বলা ভালো ভারতীয় ভুয়ো পরিচয়পত্র দিয়ে তাদেরকে পাসপোর্ট করে দিয়েছে। জালিয়াতির অভিযোগে 3 বছর আগে হুগলির চুঁচুড়া থেকে গ্রেফতার হয়েছিল মুক্তার। তবে এখনো যে তার স্বভাব বদলায়নি তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরাও। এরকম কেস কী করে ঘটছে জানি না। আমাকে তো প্রায় দেখলাম আসে, জেরক্স করে দাও, প্রিন্ট আউট করে দাও, আমার হোয়াটসঅ্যাপে পাঠায়, প্রিন্ট আউট করে দাও, আমরা করে দিই প্রিন্ট আউট। শোনা যাচ্ছে যে উনি ভুয়ো পাসপোর্ট করতো, বানাতো। আগে করতো। এর আগেও নাকি উনি গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, রহস্য বাড়ছে হোমিওপ্যাথির এই ওষুধের দোকান ঘিরেও। তার বাড়িতে একটি ঔষধের অর্থাৎ চিকিৎসকের চেম্বার রয়েছে এবং সেই চিকিৎসকের চেম্বারটি প্রতিনিয়ত বন্ধ থাকে, কখনোই লোক আসেন না। অথচ তাহলে কি সেই চেম্বারের আড়ালেই কি এই পাসপোর্টের জাল চক্র বিস্তার হয়েছে? তার মধ্যেই কি তাহলে এই চক্রটা কাজ করতো? জালিয়াতির কারবার সামনে আসতেই তৃণমূলকে বিধে এনআইএ তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা। যেটা পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গটাকে বিনা যুদ্ধে দখল করার চেষ্টা চলছে পাকিস্তানের তরফ থেকে, বাংলাদেশের তরফ থেকে। আমরা যদি বুঝতে না পারি, এবং তাদের তৃণমূল কংগ্রেস হেল্প করছে। শাসকের দাবি, অন্যায় করলে রেয়াত পাবেন না কেউ। যে অন্যায় করেছে সে গ্রেপ্তার হবে, এটাতে কোনো কাজকৃত কিছু নেই। যে অন্যায় করেছে সে গ্রেপ্তার হবে। এ প্রসঙ্গে অবশ্য কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর, ভারতবর্ষের বিদেশ দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর, এই রাজ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর, এই রাজ্যের পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের বক্তব্য কি? কিন্তু বছরের পর বছর ধরে কিভাবে চলছিল জালিয়াতি, কিছুই কি জানতো না পুলিশ? মাথার উপরে রয়েছে কাদের হাত? রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বরে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। বাংলায়, আমাদের রাজ্যে, প্রাণের শহর কলকাতায় ঘাঁটি গেড়েছে একাধিক জঙ্গি সংগঠন। বাংলায় নাশকতার ছক একের পর এক ঘুঁটি সাজিয়েছিল এই জঙ্গি সংগঠনগুলি। ধৃত জঙ্গিদের জেরায় উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। দেখুন, বাংলায় বড়সড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা। এপার বাংলায় নাশকতা চালাতে ধীরে ধীরে জাল পাচ্ছিল জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে জানতে পারা গিয়েছে টার্গেট ফিক্সড করে কাজ করতো এই আব্বাস আলী। 1 বছরের টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল এই এবিটি নেটওয়ার্কটাকে গোটা রাজ্যে, গোটা জেলার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়ার জন্য। হরিহর পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে জঙ্গি প্রশিক্ষণের কার্যকলাপ চালাতো ধৃত আব্বাস আলী। বছরে 25,000 টাকায় বাড়িটি ভাড়া নেয় আব্বাস।
তো ও তো বললো যে আমি ওই করবো, বাচ্চা ছেলে পেলে পড়াবো, তাই বলে নিয়েছে। কোরআন শরীফ পড়বে তাই বলে নিয়েছে। আর ওই পড়তো, দিনে পড়তো, রাত্রি সন্ধ্যার সময় চলে যেত। বাড়ির মালিক এবং সেই গ্রামের যারা অন্যান্য বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সেই খারিজি মাদ্রাসাতে বসেই এইভাবে জঙ্গি প্রশিক্ষণ চালাবে আব্বাস আলী। সাদা মাটা জীবনযাপন করত আব্বাস, সুসম্পর্ক বজায় রাখত স্থানীয়দের সঙ্গে, যুবকদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করত, চাঁদা তুলে করত সমাজ সেবা, খারিজি মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেয়। জঙ্গি কার্যকলাপে আব্বাসের যুক্ত থাকার খবর পেয়ে কার্যত হতবাক হরিহরপাড়ার বাসিন্দারা। পাশাপাশি মাত্র 1 বছরের মধ্যে বাংলায় জঙ্গি জাল বিস্তারের টার্গেট মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছিল আব্বাস। শুধু আব্বাস নয়, বাংলার দিকে দিকে নজর একাধিক জঙ্গি সংগঠনেরও। অসম এসটিএফ এর হাতে ধৃত এবিটি সদস্য সাবির মিদ্দা ও আব্দুল জাহের শেখকে জেরা করে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। নূর আলম মণ্ডল এবং মজিবর রহমান এই দুজন এই এবিটি স্লিপার সেল তৈরিতে সবথেকে বড় ভূমিকা নিত এবং এই স্লিপার সেলটা কন্ট্রোল করত ফারহান ইশরাক নামে একজন বাংলাদেশি জঙ্গি। বাংলাদেশে বসে অসম পশ্চিমবঙ্গে স্লিপার সেল নিয়ন্ত্রণ করত এবিটি প্রধান জসিমউদ্দিন ঘনিষ্ঠ ফারহান। বাংলাদেশের মাটি ব্যবহার করে পশ্চিমবঙ্গের জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করত সে। জেরায় এমনই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে অসম এসটিএফ। এদিকে বাংলায় লাগাতার জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির পেছনে রাজ্য সরকারকেই দায়ী করছেন বিরোধীরা। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে। এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ, জিহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমার প্রশ্ন, এত সব তথ্য আমাদের কাছে আছে, এত সব সূত্র আমরা খুঁজে পাচ্ছি, কিন্তু প্রশাসন সেখানে কি বলছেন? দায়ভারটা প্রশাসনকে নিতে হবে। এই অবস্থায় রাজ্যের জঙ্গি কার্যকলাপ নিয়ে আজব সাফাই রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখানে কোনো জঙ্গি নেই, একটা কান্ট্রি অফ হুলিগেন্স হয়ে গেছে। তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে, তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। রাজ্যের দিকে দিকে বাসা গড়ে তুলেছে জঙ্গিরা। বাংলায় স্লিপার সেল তৈরি থেকে অস্ত্র মজুত, বাংলায় নাশকতা ছড়াতে কোমর বেঁধে লেগেছে জঙ্গি সংগঠনগুলি। রাজ্যে এসে জঙ্গিদের তুলে নিয়ে যাচ্ছে রাজ্যের পুলিশ ও এসটিএফ। রাজ্যের গোয়েন্দারা কি শীত ঘুমে? সৈকত পাল ও ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।